সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছি আমি নাসিমা রাজ্জাক জুথি। যে বিষয়টি নিয়ে আজ দুটি দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে পর্যাপ্ত উৎপাদন নয়, বরং সুষম বণ্টনই পারে জনকল্যাণ নিশ্চিত করতে। বিষয়টির পক্ষে বলবে বঙ্গবন্ধু হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিষয়ের বিপক্ষে বলবে অগ্নিবীণা হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। দর্শক মণ্ডলী, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল বঙ্গবন্ধু হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন জাকির হোসাইন, মোহাম্মদ সোহেল রানা ও তাদের দলনেতা রক্তিম কুমার মিলন। বিপক্ষ দল অগ্নিবীণা হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন মোহাম্মদ রাশেদ খান, শফিকুল আলম ও তাদের দলনেতা ফিরোজ আহমেদ। এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রকৌশলী আনোয়ার পারভেজ শেফিন, ১৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের দলনেতা এবং ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক; ডক্টর পৃথিলা নাজনীন নীলিমা, অধ্যাপক, বাংলা বিভাগ এবং সিনেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ডক্টর AKM খাদিমুল হক, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাকালীন মডারেটর। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা ৫, ভাষার ব্যবহার ও উচ্চারণ ৫, তত্ত্ব ও তথ্য পরিবেশনা ১০, যুক্তির প্রয়োগ ও খণ্ডন ৫। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল ঘোষণা করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য ৫ মিনিট সময় পাবেন। এক্ষেত্রে চতুর্থ মিনিটে সতর্কতা সংকেত এবং পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত ২ মিনিট সময় পাবেন। এক্ষেত্রে ১.৫ মিনিটে সতর্কতা সংকেত এবং ২ মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকের বিতর্কের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে পর্যাপ্ত উৎপাদন নয়, বরং সুষম বণ্টনই পারে জনকল্যাণ নিশ্চিত করতে। আমি সরাসরি পক্ষে দলের জাকির হোসেনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, একটি দৃশ্যকল্প কল্পনা করুন, যেখানে একটি ক্ষুধার্ত শিশু, পাশে একটি শকুন দাঁড়িয়ে আছে। শকুন মৃতপ্রায় মুমূর্ষু শিশুটির মৃত্যুর জন্য অপেক্ষা করছে, তাকে ভক্ষণ করবে। এটি দক্ষিণ আফ্রিকার একটি দেশ, সুদানের অবস্থা মাননীয় সভাপতি, যেখানে সম্পদের প্রাচুর্য আছে, কিন্তু বৈষম্যের কারণে মানবিকতা সেখানে প্রায় মুমূর্ষ এবং মৃত। মাননীয় সভাপতি, সারা বিশ্বের সম্পদ এখন মাত্র ১% মানুষের হাতে তালুবন্দী। এই কুক্ষিগত সম্পদের বিরুদ্ধে আজকের বিতর্কের প্রস্তাব উৎপাদন নয়, সুষম বণ্টনই পারে জনকল্যাণ নিশ্চিত। উপস্থিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার অভিনন্দন। আমি প্রথমে বিষয়টি সংজ্ঞায়ন করছি। উৎপাদন বলতে শ্রম এবং
সৃষ্টি করা, সুষম বলতে ন্যায্যতা এবং বৈষম্যহীনতা, এবং বন্টন বলতে বিতরণ, এবং সবশেষ জনকল্যাণ বলতে জনকল্যাণের সাধন। জনকল্যাণের নিশ্চয়তা বলতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যে সকল নিশ্চয়তা প্রদান করা হয়, প্রথমে পর্যাপ্ত উৎপাদন যে উৎপাদন মানুষকে ভোগবিলাসের দিকে ধাবিত করবে না এবং সাম্রাজ্যবাদী উৎপাদন ব্যবস্থার বিস্তার ঘটাবে না, এবং যথাযথ বন্টনের মাধ্যমে ভারসাম্য নিশ্চিত করা। আজকের বিতর্কের মূল বিষয় জনকল্যাণের নিশ্চয়তা দেয়া। জনকল্যাণের আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যে সকল বিষয় প্রদান করা হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে আয় বৈষম্য বাড়বে না, মানবিক চাহিদা যেমন শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে, সুবিধাদি নিশ্চিত করবে। জনকল্যাণের এই যদি আমরা পাই তাহলে সুষম বন্টনের মাধ্যমে পূরণ করতে হবে। এই সুষম বন্টনের মাধ্যমে অর্জিত হবে তা হচ্ছে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ করতে হবে, খাত, সেবা, শিল্প এবং কৃষির মধ্যে সমন্বয় সাধন করতে হবে, বাণিজ্যিক খাত ও রাষ্ট্রীয় খাতের মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। পর্যাপ্ত উৎপাদন নাকি সুষম বন্টন জনকল্যাণ নিশ্চিত করতে পারে তা আমরা দুটি মডেলের মাধ্যমে দেখি। এক, সুষম বন্টন ভিত্তিক অর্থ ব্যবস্থা, যেমন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশসমূহ, নরওয়ে, কানাডা, সুইডেন, এবং আরেকটি হচ্ছে উৎপাদন নির্ভর মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশসমূহ। মাননীয় সভাপতি, সুষমভাবে বন্টন আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনকল্যাণমূলক রাষ্ট্র জাতীয় সম্পদ সুষমভাবে বন্টন করে জনকল্যাণ নিশ্চিত করে, যেমন নরওয়ে। মাননীয় সভাপতি, জনকল্যাণের আমরা পূর্বে যে জনকল্যাণের জন্য লক্ষ্যগুলো উল্লেখ করেছি, সেটি প্রথমটি ছিল যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির সাথে সাথে আয় বৈষম্য বাড়বে না। মাননীয় সভাপতি, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি দিনে দিনে বাড়ছে এবং এখন সেটি 7% উপরে, কিন্তু আমরা যদি বৈষম্যের দিকে তাকাই তাহলে একটি ভয়াবহ চিত্র উঠে আসে। মাননীয় সভাপতি, আমরা যদি দেখি ওয়েলথেক্স এবং পিউ রিসার্চ এর একটি প্রতিবেদন মতে বাংলাদেশে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য বৃদ্ধি পেয়েছে সেটি পৃথিবীর মধ্যে অর্থাৎ বাংলাদেশ 1 নম্বর স্থানে অবস্থান করছে, যেখানে চীনকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। মাননীয় সভাপতি, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে কিন্তু যে বৈষম্য সেটি কমছে না, সেটিও ধীরে ধীরে বাড়ছে। এজন্য আমাদের প্রথম যে সূচকটি ছিল যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির সাথে সাথে আয় বৈষম্য বৃদ্ধি পাবে না, এবং দ্বিতীয়টি হচ্ছে মৌলিক চাহিদা যেমন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। মাননীয় সভাপতি, আমরা যদি দেখি যে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশ এমনকি বাংলাদেশে যে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতগুলোকে বেসরকারীকরণ করা হয়, এর ফলে কি হয় যে মানুষ সুস্বাস্থ্য এবং শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, এর ফলে যে জনকল্যাণ এটি ব্যাহত হচ্ছে। আমরা যদি এই স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতকে বেসরকারীকরণ থেকে মুক্ত করতে পারি তাহলে জনগণের কল্যাণ সাধন হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমরা বলবো বিপক্ষ দলের মোহাম্মদ রাশেদ খান, অগ্নিবীণা হল, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। মাননীয় সভাপতি, মনে করুন আজকের বিটিভ অডিটোরিয়ামে আমার 200টি আসন রয়েছে, কিন্তু আজকে আমার দর্শক 300 জন। প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় আপনি কিভাবে এখানে সকলের আসন নিশ্চিত করবেন? সেটি আদৌ সম্ভব নয়। এখানে যদি আমি আসন ব্যবস্থা নিশ্চিত না করতে পারি তাহলে আমি দর্শকদের জন্য সেই ব্যবস্থা করতে পারবো না। সুতরাং আমি সীমিত সম্পদ দিয়ে কখনোই সুষম বন্টন করতে পারবো না এবং জনকল্যাণও নিশ্চিত করতে পারবো না। ধন্যবাদ মাননীয় সভাপতি। পর্যাপ্ত উৎপাদন এবং জনকল্যাণের জন্য যে মহামানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনে সর্বোচ্চ দিয়েছেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আজকে আমরা বিতর্ক করছি। বিতর্কের বিষয় পর্যাপ্ত উৎপাদন নয়, বরং সুষম বন্টনই পারে জনকল্যাণ নিশ্চিত করতে। বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমরা আজকে পক্ষদল প্রথম বক্তা যে স্ট্যান্ডটি নিয়ে কথা বলেছেন
তিনি আজকে বলেছেন যে উন্নত রাষ্ট্রে, তিনি নরওয়ে সহ অন্যান্য উন্নত রাষ্ট্রের কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে সেই রাষ্ট্রগুলো কি পর্যাপ্ত উৎপাদন ব্যতীত জনকল্যাণ নিশ্চিত করতে পেরেছে? পারেনি। সুতরাং আগে আমাকে পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত করতে হবে, তাহলে আমি জনকল্যাণ নিশ্চিত করতে পারবো। তিনি আজকে একটি ধোঁয়াশাপূর্ণ জায়গা তাদের সংজ্ঞান দিয়েছেন। আজকে এই বিতর্কের যে তিনটি গুরুত্বপূর্ণ প্রপঞ্চ সংজ্ঞানের দাবি রাখে, সেটি হচ্ছে পর্যাপ্ত উৎপাদন, সুষম বন্টন এবং জনকল্যাণ। আমরা যদি পর্যাপ্ত উৎপাদন বলতে দেখি, চাহিদা পূরণ এবং রপ্তানি এবং আমদানির মধ্যে ভারসাম্য তৈরি করা, সে উন্নত উৎপাদন করা অথবা বেশি করা। সুষম বন্টন বলতে আমরা চাহিদা অনুযায়ী নাগরিকের কাছে পণ্য বা সেবা পৌঁছে দেওয়া। জনকল্যাণ হচ্ছে মৌলিক চাহিদা পূরণ করে জীবনমানে ক্রমাগত উন্নয়ন করা। আমরা একটু অর্থনীতিবিদ এস বুফার মতে উৎপাদন হচ্ছে পণ্য বা সেবা তৈরি করা যা উপযোগ সৃষ্টি করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের বিতর্কের গন্তব্য হচ্ছে কোনটি? জনকল্যাণ। আমাকে জনকল্যাণ নিশ্চিত করতে হবে কি দিয়ে? পর্যাপ্ত উৎপাদন দিয়ে। আর আমি পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত করব কৃষি, শিল্প এবং সেবা খাতকে গুরুত্ব দিয়ে। আমি কৃষি, শিল্প এবং সেবা খাতকে গুরুত্ব দিয়ে আজকে দুটি প্যারামিটারের মাধ্যমে একটি চিত্র দেখিয়ে যাব যে আমরা কিভাবে জনগণের জনকল্যাণ করতে পারবো। আজকে প্যারামিটার দুটি হচ্ছে পর্যাপ্ত যোগানের মাধ্যমে চাহিদা পূরণ করব, রপ্তানিমুখী দেশে পরিণত করব। আজকে আমরা এই রপ্তানিমুখী দেশ এবং জনগণের চাহিদা পূরণের জন্য কৃষি, শিল্প এবং সেবা খাতে যে সমন্বয় করব সেটি আমরা দেখাচ্ছি। আজকে আমরা কৃষি খাতে যদি উৎপাদন নিশ্চিত করতে পারি, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করতে পারি, তাহলে আজকে আমি দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো এবং বিদেশে রপ্তানি করতে পারবো। সেই আয় দিয়ে আমরা দেশের জনগণের জনকল্যাণ নিশ্চিত করতে পারবো। মাননীয় সভাপতি, 23 অক্টোবর 2018 সালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটি তথ্য আপনাকে দিচ্ছি। 2008-9 সালে বাংলাদেশে মোট খাদ্যশস্য উৎপাদন ছিল 3,33,00,000 মেট্রিক টন। অপরদিকে 10 বছর পর 2018 সালে সেই উৎপাদন বেড়ে দাঁড়ায় 4,13,00,000 মেট্রিক টনে। প্রশ্নটি হচ্ছে, আজ বাংলাদেশে যে অর্থ ব্যবস্থা, আজ বাংলাদেশে যেই বন্টন ব্যবস্থা, ঠিক সেই বন্টন ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা 10 বছর পূর্বে ছিল। তাহলে কেন 10 বছর পূর্বে বাংলাদেশের জীবনমান এত নিচু ছিল, বা আজকে কেন জীবনমান এত পরিবর্তন হচ্ছে? সুতরাং আমরা দেখতে পাচ্ছি যখন আজকে আমাদের জীবনমান পরিবর্তন হচ্ছে, সেটি উৎপাদনের কারণেই পরিবর্তন হচ্ছে। আমরা একটু শিল্প খাতে লক্ষ্য করি। আমরা যদি শিল্প খাতে পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের জনগণের জনকল্যাণ নিশ্চিত করতে পারবো। আমরা উৎপাদন বাড়াতে পারলে আমরা হচ্ছে বিদেশে রপ্তানি করে সেই অর্থ দিয়ে আমরা দেশে বড় বড় উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারবো। যেমন আজকে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক মেট্রো রেল নিশ্চিত করার জন্য। একটু লক্ষ্য করুন মাননীয় সভাপতি, 2009 সালে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 356 মেগাওয়াট এবং মাত্র 45% মানুষ বিদ্যুতের সুবিধা পেত। 2019 সালে সেই উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 21,169 মেগাওয়াটে। আজকে দেখতে পাচ্ছি আমরা 93% মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। প্রশ্নটি হচ্ছে, এই যে মানুষের সুবিধা পাচ্ছে, কেন পাচ্ছে? আজকে যখন আমার বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, আমার বিদ্যুৎ আছে, তখন আমি আজকে মানুষকে দিতে পারতেছি, চাহিদা পূরণ করতে পারতেছি এবং আমি জনকল্যাণ নিশ্চিত করতে পেরেছি। আজকে আমরা সেবা খাতের কথা বললাম। আমরা সেবা খাতে যদি মানসম্মত উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে পারি, তখন আমরা যে আজকে বিদেশে কর্মসংস্থান তৈরি হচ্ছে, বিদেশে মানুষ শ্রমিকরা যাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্সের আয় এবং চিকিৎসা, শিক্ষা, নানা খাতে যদি আমরা দক্ষ সম্পদ সেবা উৎপাদন করতে পারি, তখন আমরা দেশের চাহিদা পূরণ করতে পারবো এবং সেই চাহিদা এবং বিদেশে রপ্তানি করে আয় দিয়ে আজকে দেশের জনকল্যাণ নিশ্চিত করতে পারবো। যদি আজকে আমরা সারাংশটি দেখি, কৃষি, শিল্প এবং সেবা খাতে পর্যাপ্ত উৎপাদন করে আমরা দেশের চাহিদা পূরণ করব এবং বিদেশে সেই উদ্বৃত্তটুকু রপ্তানি করব। সেই রপ্তানি আয় দিয়ে যখন আমাদের দেশে আমদানি ভারসাম্য হবে এবং আমার দেশের নাগরিকের জীবনমান পরিবর্তন হবে, যখন আমার দেশে একটি ব্যবস্থা থাকবে, তখনই আমি দেশের এবং জনকল্যাণ নিশ্চিত করতে পারবো। আজকে পক্ষদল প্রথম বক্তা তাদের যে বক্তব্য দিয়েছে, সেখানে একটি দোয়াশার জায়গা তৈরি করে গেছেন। তিনি আজকে কোনো রূপরেখা দেননি যে আজকে যেহেতু বিতর্কে ই প্রত্যয়ের কথা বলা হয়েছে, তিনি কিভাবে সুষম বন্টন দ্বারাই জনকল্যাণ নিশ্চিত করতে পারবেন সেটি আজকে কিছু তিনি বলে যাননি। তাই আজকে তাদের কাছে পূর্ব হচ্ছে বা প্রমাণের জায়গাটি হচ্ছে, তারা আজকে দেখিয়ে যাবেন যে শুধুমাত্র কিভাবে সুষম বন্টনের মাধ্যমেই জনকল্যাণ নিশ্চিত করতে পারবেন। আজকে তারা কৃষি এবং শিল্প এবং সেবা খাতকে যদি রপ্তানিমুখী না করে, তাহলে তারা আমদানি ব্যয় কিভাবে মেটাবেন এবং কিভাবে আজকে জনকল্যাণ নিশ্চিত করবেন হবে। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, আমি আরেকটি কৃষি নিয়ে উদাহরণ দিই। সেটি হচ্ছে 2017 সালের এপ্রিলের দিকে যখন আকাল বন্যা সারা দেশে হানা দিয়েছিল, তখন আমরা দেখতে পেয়েছি হয়েছিল এবং আমরা লক্ষ্য করেছি সারা দেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছিল। কেন হয়েছিল? উৎপাদন ব্যাহত হয়েছিল। আবার যখন উৎপাদন স্বাভাবিক হলো, সুতরাং আমরা বলতে পারি যদি আমাদের ঠিক থাকে, তখনই শুধুমাত্র সম্ভব আমাদের জনকল্যাণ নিশ্চিত করা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে পক্ষ দলের মোহাম্মদ সোহেল রানা।
বঙ্গবন্ধু হল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকে যে স্থানে দাঁড়িয়ে যে সময়টিতে দাঁড়িয়ে আমরা বিতর্ক করছি, ঠিক সেই সময়টিতে যদি আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, যুক্তরাষ্ট্রের মতো জিডিপি নির্ভর, উৎপাদন নির্ভর, শিল্প নির্ভর একটি দেশে যখন ওয়াল স্ট্রিটের মতো আন্দোলন হয়, যখন 100% সম্পদ 1% হাতে পুঞ্জীভূত থাকবে নাকি 99% হাতে চলে যাবে, নাকি সেই দেশের অর্থনীতিটা কিভাবে এগিয়ে যাবে এবং সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে কিভাবে কথা বলবে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটি উৎপাদন নির্ভর দেশেও কিন্তু কখনোই জনকল্যাণটি নিশ্চিত হচ্ছে না। কেন হচ্ছে না? কেননা সেখানে সুষম বন্টনটি নেই। আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, আমরা যদি দক্ষিণ আফ্রিকার মতো মহাদেশের দিকে তাকাই, সেই দেশেও কিন্তু উৎপাদন ব্যবস্থা যথেষ্ট উন্নত। সেই দেশের হবে আজকে বিশ্বের মানচিত্রে সব থেকে জীবনযাত্রা নিম্নমানের দেশ হিসেবে সেগুলো পরিচিতি লাভ করছে। এখান থেকে আমরা কোন মডেলটি যে মডেলটি করছি সেটি হচ্ছে যে আমাদের যে মূল হচ্ছে যে জনকল্যাণ নিশ্চিত করা। জনকল্যাণ নিশ্চিত করতে আমরা সুষম বন্টনটাকেই দাবি রাখবো। সুষম বন্টনের মাধ্যমে আমরা পর্যাপ্ত উৎপাদন একজন কৃষকের দ্বারা উৎপাদন করতে চাই, তাহলে সে কৃষককে যদি আমি পর্যাপ্ত পরিমাণে তার যে প্রয়োজনীয়তাটা, তাকে যে পরিমাণে ভর্তুকি দেওয়ার প্রয়োজন, সেটি যদি ভাবে বন্টিত না করে যদি আমি আজকে সেবা নির্ভর খাত বা শিল্প নির্ভর খাতের দিকে এগিয়ে যাই, তাহলে কৃষি খাতকে এগিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমরা যদি ৭৬-এর মরণোত্তর এবং ৪৩-এর মরণোত্তরের কথা, দুর্ভিক্ষের কথা চিন্তা করি, তাহলে সে সময়টিতে পর্যাপ্ত উৎপাদনকে দায়ী করব, নাকি ওই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিলকে এবং বাংলাদেশে যে সময় দ্বৈত শাসন নীতি প্রণীত হয়েছিল সেই সময় লর্ড ওয়েসলিদের মতো যারা ইংরেজ ভাইসরয় ছিল তাদেরকে দায়ী করবো মাননীয় সভাপতি? সেই জায়গাটিতে আজকের বিতর্ক দাঁড়িয়ে আমরা চাই যে আমাদের পর্যাপ্ত উৎপাদনটি হবে, কিন্তু সেটি কিভাবে হবে? সেটি হবে সুষম বন্টনের মডেলের মধ্য দিয়ে। যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ ঘোষণা করে একটি বৈষম্যহীন সুষম বন্টন নির্ভর সমাজ প্রতিষ্ঠার একটি কল্পনা করেছিলেন, যে প্রত্যয়ে বাংলাদেশ এগিয়ে চলেছে। মাননীয় সভাপতি, আমরা আজকে উৎপাদন নির্ভরতার দিকে যদি ঝুঁকি, তাহলে যে সমস্যাটি আমাদের হবে সেটি হচ্ছে যে আজকে সাম্রাজ্যবাদী উৎপাদন নীতিতে, উৎপাদন ব্যবস্থায় যেটি হয় সেটি হচ্ছে একচাটিয়া বাজার ব্যবস্থা গড়ে ওঠে। সেই একচাটিয়া বাজার ব্যবস্থাকে যদি আমরা চিন্তা করি, চাণক্যের মাৎসন্যায়ের যে নীতিটি তিনি দিয়েছিলেন চন্দ্রগুপ্তের সময়, তাহলে সেই সময় থেকেই চলে আসছে মাননীয় সভাপতি যে আমরা যখনই উৎপাদন নির্ভরতার দিকে যাব, যখন আমরা সুষম বন্টনটিকে বেশি গুরুত্ব প্রদান করব না, তখন আমাদের উৎপাদন, আমাদের অর্থের পাহাড় একদিকে যেভাবে বেড়ে যাবে, ধনী দরিদ্রের বৈষম্যটি যেভাবে বেড়ে যাবে, ঠিক একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে যে ব্যাংকের যে অলস টাকা পড়ে থাকে মাননীয় সভাপতি, সেগুলো আমাদের সঠিকভাবে ব্যবহৃত হবে না। কিন্তু সেটি ব্যবহৃত হতে পারে কিভাবে? আমরা যদি উৎপাদন ব্যবস্থাটাকে সুষম বন্টনের মাধ্যমে গঠন করতে পারি, সেটি সম্ভব হবে। আজকে আমরা যে রূপরেখাটি দেখিয়েছি যে কিভাবে এটি সম্ভব, আমরা বলেছি অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের কথা। আজকে আমাদের জিডিপিতে সর্বোচ্চ পরিমাণে আমাদেরকে সমর্থন দিচ্ছে আমাদের সেবা খাত, তারপর আছে শিল্প খাত, তারপর কৃষি খাত। এই তিনটি খাতের যদি আমরা সমন্বয় সাধন করতে না পারি মাননীয় সভাপতি, তাহলে ধীরে ধীরে কৃষির যে অগ্রসরতাটি ছিল সেটি কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যাবে মাননীয় সভাপতি। আজকে আমরা যদি একজন কৃষককে আমাদের উৎপাদন নির্ভর, আমাদের রপ্তানি নির্ভর সব থেকে বড় যে পোশাক শিল্প রয়েছে সেটির সাথে যদি আজকে আমাদের পাট শিল্পকে আমরা একীভূত করতে পারি, সমন্বয় সাধন করতে পারি, তাহলে কিন্তু মাননীয় সভাপতি আজকে আমাদের সুষম বন্টনের মাধ্যমে উৎপাদনটাও পর্যাপ্ত করা সম্ভব, সেই সাথে আমাদের মূল লক্ষ্য যেটি সেটি হচ্ছে জনকল্যাণটি নিশ্চিত করা সম্ভব। মাননীয় সভাপতি, আজকে আমরা জনকল্যাণ বলতে যে বিষয়গুলোকে খেয়াল করার চেষ্টা করছি সেগুলো হচ্ছে মানুষের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা মানুষের সামাজিক ভঙ্গুরতা সূচক থেকে বের হয়ে আসা, তাদের চিকিৎসা সেবাটি নিশ্চিত হওয়া, এই পলিসিগুলো আমরা যদি দেখি তাহলে সারা বিশ্ব থেকে আমরা মডেল হিসেবে স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহেরকে আমরা ধরে নিতে পারি। কেননা সেই সকল দেশে শতকরা 95% চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় রাষ্ট্রীয়করণের মধ্য দিয়ে, কিন্তু আমাদের দক্ষিণ এশীয় দেশ সকলের মধ্যে দেখা গেছে যে বেশিরভাগ দেশেই প্রায় 60 থেকে 70% টাকা একজন জনগণকে তার পকেট থেকে বের করে সেই চিকিৎসা সেবাটি নিশ্চিত করতে হয়। আমাদের আজকে যদি শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত, যে দুটি খাতকে অন্যতম মৌলিক মানবিক চাহিদা হিসেবে ধরা হচ্ছে, সেই দুটিকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের জিডিপির যে ব্যয়ের হারটা সেটিকে অবশ্যই এই খাতে বাড়াতে হবে। কিন্তু সেটি দিন দিন বাড়ছে না। কি হচ্ছে? বিপরীত চিত্রটি কিভাবে হচ্ছে? একজন আমাদের যদি বাংলাদেশের কথা চিন্তা করি বা আমাদের দক্ষিণ এশীয় দেশ, যে সকল দেশ মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি করে, শ্রমিক রপ্তানি করে পর্যাপ্ত পরিমাণে অর্থ আয় করে, এখন সে আয়টি যদি দেশে এসে
যদি ব্যাংক ব্যবস্থার কারণে, দুর্নীতির কারণে যদি ক্ষয়ে যায়, তাহলে সেই মানুষটির জনকল্যাণের নিশ্চয়তাটা আমি কিভাবে দিতে পারবো? মাননীয় সভাপতি, আমাদেরকে মূল লক্ষ্যে ঠিক রেখে জনকল্যাণটিকে নিশ্চিত করার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই নীতি দাঁড় করাতে হবে, সেটি সুষম বন্টন। মধ্যপ্রাচ্যের সকল তেলের শ্রমিকের যে মালিকানা ভিত্তি, সেই তেলের খনির মালিকানা ভিত্তিতে যদি সংখ্যক মানুষের হাতে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের উন্নয়ন সম্ভব নয়। তেল উৎপাদন সেখানে পর্যাপ্ত, এবং সেই সাথে যদি দক্ষিণ আফ্রিকার কথা চিন্তা করি, তাদের কৃষি উৎপাদন ভালো। যদি আমরা নরওয়ের কথা চিন্তা করি মাননীয় সভাপতি, ভেবে আশ্চর্যিত হব যে বাংলাদেশের থেকেও তাদের জিডিপি কম, অথচ সে দেশে তারা তাদের স্বাস্থ্য খাতকে জনকল্যাণের সাথে সম্পৃক্ত যে সকল নাগরিক সুবিধা আছে সেগুলো নিশ্চিত করতে সমর্থ হয়েছে। সেটি কিভাবে সমর্থ হয়েছে? সেটি হচ্ছে সুষম বন্টন নির্ভর একটি নীতি প্রণয়নের মধ্য দিয়ে। সেই সুষম বন্টন নির্ভর নীতিটিকে ব্যবহার করে তারা পর্যাপ্ত উৎপাদন করছে। মাননীয় সভাপতি, আমরা পর্যাপ্ত উৎপাদন করলাম, কিন্তু সেই পর্যাপ্ত উৎপাদনটাও যদি আমরা সুষমভাবে বন্টন করতে না পারি, সেক্ষেত্রে সেটি কিভাবে নিশ্চিত হবে? তাই মাননীয় সভাপতি, আমরা যতটুকুই উৎপাদন করি না কেন, সেটা সুষম বন্টনের মধ্য দিয়েই কিন্তু আমাদের মানবিক জনকল্যাণ নিশ্চিত সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ আপনার সবাই। এবার আমি আহ্বান করব শফিকুল আলম, অগ্নিবীণা হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বিপক্ষে বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, মনে করি যে একটি পরিবারে 5 জন সদস্য আছে এবং এই 5 জন সদস্যের জন্য আমার প্রয়োজন হচ্ছে 1 কেজি চাল, কিন্তু ওই ঘরে আছে মাত্র 2 মুঠো চাল। এখন আমার প্রতিপক্ষের যুক্তি অনুসারে এই 2 মুঠো চাল দিয়ে আমি এই 5 জন লোকের ক্ষুধা কিভাবে নিবারণ করব? মাননীয় সভাপতি, প্রশ্নটি যখন সেখানে আমরা উত্তর দিয়ে যাচ্ছি যে আমরা এই 2 মুঠো চালের উৎপাদন করব এবং উৎপাদন বৃদ্ধির মধ্য দিয়ে আমরা হচ্ছে 1 কেজি চাল করব, যার ফলে হাঁড়িতে ভাত চলবে এবং এই 5 জন লোকের ক্ষুধা মিটবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করে থাকুন এখানে আসলে আমাদের সমস্যাটি কোথায়? সমস্যাটি কি আমাদের অপর্যাপ্ততায় নাকি হচ্ছে অসম বন্টন? আমাদের সমস্যাটি হচ্ছে অপর্যাপ্ততায়। তা আমাদের সমাধানের পথে যেটিতে এগোতে হবে সেটি হচ্ছে আমাদের পর্যাপ্ত উৎপাদন করতে হবে। যদি আমরা পর্যাপ্ত উৎপাদন করতে সক্ষম হই, তাহলে হচ্ছে আমরা এই 5 জন লোকের ক্ষুধা নিবারণ করতে সক্ষম হবো এবং এই 5 জন লোকের জনকল্যাণটি নিশ্চিত করতে সক্ষম হবো। মাননীয় সভাপতি, লক্ষ্য করে থাকুন পক্ষ দলের প্রথম বক্তা যে জিনিসটি বলে গেছে সেটি হচ্ছে আমাদের দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে আয় আমাদের আয় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না, তার থেকে আমরা এটি দেখতে পাই না যে আমাদের দেশে দারিদ্র বিমোচন হচ্ছে কি হচ্ছে না, আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না। মাননীয় সভাপতি, লক্ষ্য করে থাকুন 2011 সালে আমাদের দারিদ্রতার হার ছিল 31%, কিন্তু 2017 সালে এসে সেই দারিদ্রতার হার যখন 24% এসে দাঁড়ায়, তখন আমরা বলি দারিদ্র বিমোচন হয়েছে। এবং এই দারিদ্র বিমোচনের পিছনে যে আমাদের পর্যাপ্ত উৎপাদনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা আমি পরবর্তী বক্তব্যের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়ে যাবো। মাননীয় সভাপতি, আমার পক্ষ থেকে দ্বিতীয় বক্তা মধ্যপ্রাচ্যের উদাহরণ দিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের জনগণকে জনকল্যাণ নিশ্চিত হচ্ছে না, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের লোকজনের কি জনকল্যাণটি নিশ্চিত হচ্ছে না, সেই দেশের লোকজন কি তাদের যে নিড যে প্রয়োজনটি সেটি কি পাচ্ছে না, তাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে। সভাপতি, আজকে আমাদের পক্ষ দল থেকে তাদের কাছে যে প্রমাণের জায়গাটি রেখে গিয়েছিলাম সেটি হচ্ছে পর্যাপ্ত উৎপাদন ব্যতীত কিভাবে সুষম বন্টনের মাধ্যমে শুধুমাত্র তারা জনকল্যাণটি নিশ্চিত করবে সেটি আজকে তারা দেখিয়ে দিয়ে যাবে, কিন্তু তাদের 2 জন বক্তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা সেই বিষয়টি এখনো পাইনি। মাননীয় সভাপতি, তাদের কাছে কিছু প্রশ্ন রেখে গিয়েছিলাম যে যদি মানসম্মত সেবা উৎপাদন না করি তাহলে শুধুমাত্র সুষম বন্টন দিয়ে আমরা কিভাবে জনকল্যাণটি নিশ্চিত করব? মাননীয় সভাপতি, আমরা যদি কৃষি, শিল্প এবং সেবাকে রপ্তানিমুখী না করতে পারি তাহলে কিভাবে আমদানি এবং রপ্তানির যে ভারসাম্যটি সেটি রক্ষিত হবে এবং জনকল্যাণটি নিশ্চিত হবে? এই প্রশ্নগুলোর উত্তর আশা করি তারা দিয়ে যাবে। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দল থেকে আমরা যে জিনিসটি দেখিয়ে যাব সেটি হচ্ছে 2টি প্যারামিটারের ভিত্তিতে আমরা দেখিয়ে যাব যে কিভাবে আমরা জনকল্যাণটি নিশ্চিত করব। আমাদের প্যারামিটার 2টি হচ্ছে পর্যাপ্ত যোগানের মাধ্যমে চাহিদা পূরণ করব এবং রপ্তানিমুখী দেশে পরিণত করব। আমরা যদি পর্যাপ্ত উৎপাদনের মধ্য দিয়ে আমরা যদি জনগণের চাহিদা পূরণ করতে পারি তাহলে জনগণের আমরা কল্যাণ করতে পারবো, জনকল্যাণটি নিশ্চিত করতে পারবো এবং রপ্তানিমুখী দেশে পরিণত হওয়ার দরুন আমার দেশ যে পরিমাণ অর্থ উপার্জন করবে সেই উপার্জিত অর্থ যখন আমি বিভিন্ন খাতে বাজেটে বিভিন্ন বরাদ্দের মধ্য দিয়ে যখন আমি জনগণের কল্যাণে কাজ করব সেখানে আমি জনকল্যাণটি নিশ্চিত করবো। এবার খাতভিত্তিক বিশ্লেষণের মধ্য দিয়ে আমি আমার বক্তব্যটি দিয়ে যাচ্ছি। প্রথমেই আসি কৃষি খাতের দিকে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন গত বছরে কৃষি খাত থেকে আমাদের যে মোট খাদ্যশস্য উৎপাদিত হয়েছে 5,50,00,000 মেট্রিক টন। এই 5,50,00,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের ফলে কিন্তু আমাদের দেশের যে চাহিদাটি সেই চাহিদাটি কিন্তু পূরণ হয়েছে এবং এই চাহিদাটি পূরণ হওয়ার দরুন আমরা কিন্তু কিছু পরিমাণ খাদ্য বাইরে রপ্তানিও করতে সক্ষম হয়েছি, যার দরুন আমার দেশের চাহিদা যেমন পূরণ হচ্ছে ঠিক তেমনি রপ্তানির মধ্যে দিয়ে আমরা অর্থ উপার্জন করছি, যার ফলে সামগ্রিক অর্থে জনকল্যাণের বিষয়টি নিশ্চিত হচ্ছে। আজকে আমরা চাল এবং মাছ উৎপাদনে 4র্থ অবস্থানে আছি, সবজি উৎপাদনে 3য় অবস্থানে আছি, আলু উৎপাদনে 8ম অবস্থানে আছি। যেখানে 10 বছর আগে আমাদের খাদ্যশস্যের ঘাটতির জন্য আমরা হচ্ছে বাইরে থেকে খাদ্য আমদানি করতে হতো, সেখানে আজকে আমরা খাদ্য উৎপাদনে সক্ষমতা দ্বার প্রান্তে এবং খাদ্য রপ্তানিও করতে
করতে সক্ষম হচ্ছি। এই জিনিসটিকে আমরা বলছি যে আজকে আমরা জনকল্যাণ নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। এবার আসি শিল্প খাতে। শিল্প খাতে আমরা কিভাবে জনকল্যাণটি নিশ্চিত করছি, সেটি হচ্ছে শিল্প খাতের বৃদ্ধির মধ্য দিয়ে আমরা কিন্তু বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছি। বিজিএম এর তথ্য মতে বর্তমানে দেশে 40 লক্ষ লোক সরাসরিভাবে পোশাক শিল্পের সাথে সংযুক্ত আছে, 2 লক্ষ লোক আছে ওই চামড়া শিল্পের সাথে, এবং 10 লক্ষ লোক আছে প্রক্রিয়াজাত খাদ্য পণ্য উৎপাদন শিল্পের সাথে। এই যে বিপুল পরিমাণ জনগণের যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি, এই কর্মসংস্থান সৃষ্টির মধ্যে দিয়ে এদের পরিবারও যে উপকৃত হচ্ছে, যার ফলে একটা বিপুল পরিমাণ জনগোষ্ঠীর যে কর্মসংস্থানের সৃষ্টির মধ্যে দিয়ে তাদের যে চাহিদাটি, সেই চাহিদাটি আমরা পূরণ করতে পারছি, যার ফলে জনকল্যাণটি নিশ্চিত হচ্ছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করে থাকুন 2018 সালে পোশাক শিল্প থেকে আমরা আয় করেছি $3061.48 এবং আমরা চামড়া খাত থেকে আয় করেছি $122 কোটি এবং প্রক্রিয়াজাত খাদ্য পণ্য থেকে আয় করেছি $54 লক্ষ। এই যে বিপুল পরিমাণ অর্থ যে আমরা আয় করেছি, এই অর্থ আমার সরকারি কোষাগারে জমা হচ্ছে। এই সরকারি কোষাগারে জমা হওয়ার দরুন আমার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমাদের রিজার্ভ সংখ্যা $30 বিলিয়ন এবং আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ার দরুন আমাদের জীবনযাত্রার যে ক্রমমান পরিবর্তন হচ্ছে, যার ফলে আমাদের চাহিদাটি পূরণ হচ্ছে, এবং এই চাহিদাটি পূরণ হওয়ার সাথে সাথে আমরা যে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছি, সেই অর্থ দিয়ে আমরা আজকে পদ্মা সেতু করছি, আমরা আজকে মেট্রো রেল করছি, আমরা আজকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করছি, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট করছি, এবং সরকার যে বাজেটটি বরাদ্দ করছে, বাজেটটি বরাদ্দের মধ্যে দিয়ে বিভিন্ন খাত, শিক্ষা খাত, শিল্প খাত সহ প্রত্যেকটি খাতে, যোগাযোগ খাত সহ প্রত্যেকটি খাতে যে আমরা যে উন্নয়নটি করছি, এই উন্নয়নটি কিন্তু জনকল্যাণেই করছি। যার ফলে সামগ্রিকতা আমরা কি বোঝাচ্ছি, আমরা উৎপাদন বৃদ্ধির মধ্যে দিয়ে আমাদের যে চাহিদাটি আছে, দেশের জনগণের চাহিদাটি আছে, সেটি পূরণ করতে সক্ষম হচ্ছি, এবং সেই সাথে সাথে আমরা রপ্তানি বৃদ্ধির মধ্যে দিয়ে আমরা জনকল্যাণটি নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ সবাইকে। পক্ষে আবারও বঙ্গবন্ধু হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দলনেতা। আজকের বিতর্কের মূল জায়গাটি হচ্ছে 200 আসন 300 জনের মধ্যে বরাদ্দ করা নয়, 200 আসন 200 জনের মধ্যে বরাদ্দ করা, কিন্তু এই 200 আসন মাত্র 2 জনের অধীন রাখা নয়। যদি মাননীয় সভাপতি 5 জন পরিবারের সদস্যের চালের যোগান মাত্র 1 মুঠো হয়, তাহলে বাকি 4 মুঠো চাল কোথায় গেছে? এই 4 মুঠো চাল লুটেরা সম্পদের ভিত্তিতে, লুটেরা অর্থনীতিতে বা লুম্পেন কেউ চুরি করে নিয়ে গেছে, নাকি সুষম বন্টন হয়নি? মাননীয় সভাপতি, আমাদের বিতর্কের জায়গাটি হচ্ছে এই জায়গায়। মাননীয় সভাপতি, তারা সম্পূর্ণভাবে ভুল জায়গায় বিতর্ক করেছে। মাননীয় সভাপতি, খাদ্যে এবং অপুষ্টিতে ভারতের চেয়ে আমরা এগিয়ে আছি। কারণটি হচ্ছে মাননীয় সভাপতি, কৃষিতে বাংলাদেশ সরকার যে পরিমাণ ভর্তুকি দিয়েছে, এবং কৃষিতে সেবা খাতের যেভাবে সমন্বয় হয়েছে, শিল্প খাতের যেভাবে সমন্বয় হয়েছে, ঠিক এই সমন্বয়টি মাননীয় সভাপতি ভারতে হয়নি। এই কারণে ভারত বাংলাদেশের চেয়ে অপুষ্টিতে এগিয়ে। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইতে অমর্ত্য সেন উল্লেখ করেছেন যে 6.2 মেট্রিক টন কুটি চাল উৎপাদন করবার পরেও ভারত অপুষ্টিতে পিছিয়ে থাকে, এবং এই চাল যদি বস্তা আকারে সাজানো হয়, মাননীয় সভাপতি, এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অতিক্রম করে পুনরায় পৃথিবীতে ফিরে আসা সম্ভব হবে। কিন্তু মাননীয় সভাপতি, তাদের অপুষ্টি দূর হয়নি, কারণ তাদের বন্টন নীতিটি সুষম নয়। তারা এখন পর্যন্ত তাদের বিতর্কে কোনো মডেলের মাধ্যমে দেখাতে পারেনি এই বন্টন নীতিটি অথবা অধিক উৎপাদন নীতিটি ঠিক কোন মডেলের বা কোন অর্থনীতি তত্ত্বের ভিত্তিতে, কোন ইকোনমিক্যাল থিওরির ভিত্তিতে সম্ভব। মাননীয় সভাপতি, আমরা যদি তাদের আলোকে কেইনসীয় অর্থনীতির কথা বলি, তাহলে মাননীয় সভাপতি বলবো যে কেইনসীয় অর্থনীতি সম্পূর্ণরূপে ব্যর্থ। কেইনসীয় অর্থনীতি বলে যে অধিক উৎপাদন করতে হবে এবং রাষ্ট্রে একটি কৃত্রিম চাহিদা সৃষ্টি করে আরো অধিক উৎপাদনের মধ্য দিয়ে মুনাফা অর্জন করতে হবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করার বিষয় হচ্ছে এই কেইনসীয় অর্থনীতির প্রতিবাদে হার্ভার্ডের প্রতিভাবান মেধাবী অর্থনীতিবিদ মেইন স্কিল্ড তার কুকুরের নাম রেখেছিলেন কিনস। মাননীয় সভাপতি, এই যখন অর্থনীতিবিদদের পারস্পরিক বিরোধী অবস্থান, তখন মাননীয় সভাপতি শুধুমাত্র উৎপাদন ব্যবস্থার সমন্বয় ঘটিয়ে আমরা আমাদের দেশের জনকল্যাণ নীতি বা জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে না বলে মেনে নিতে পারি না। মাননীয় সভাপতি, আমরা স্ক্যান্ডিনেভিয়ান মডেলের কথা বলেছি, তাদের দেশ কিভাবে এগিয়ে গেছে। তাদের দেশের মাননীয় সভাপতি জিডিপি চীনের চেয়ে অনেক পিছিয়ে থাকবার পরেও হিউম্যান ইন্ডেক্সে তাদের অবস্থান সবসময় উপরে থাকে। সুখের অবস্থানে এই দেশগুলো কেন উপরে থাকে? কারণ মাননীয় সভাপতি, তাদের জিডিপি বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যে বন্টন প্রণালীটি এবং বন্টন ব্যবস্থাটি সেটি সুষমভাবে বণ্টিত হয় বলেই তাদের এই উচ্চ অবস্থান সবসময় সম্ভব হয়েছে। কিন্তু মাননীয় সভাপতি, তারা যদি শুধুমাত্র বন্টন প্রণালীর মধ্য দিয়ে জনকল্যাণ নিশ্চিত করতে চায়, তাহলে মাননীয় সভাপতি, কবি রফিক আজাদের কবিতার লাইন তাদের জন্য প্রণিধানযোগ্য। কবি রফিক আজাদ কবিতায় লিখেছেন, ক্ষুধার কাছে আজ কিছুই ফেলনা নয়, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র চিবিয়ে খাবো।
মাননীয় সভাপতি, এই অবস্থান থেকে বাংলাদেশ উঠে এসেছে। 2008 সালের আগের বাংলাদেশ এবং 2008 সাল থেকে পরবর্তী বাংলাদেশ, মাননীয় সভাপতি, তাদেরকে আমি কোট করছি সরাসরি। তারা বলেছে যে আমাদের দেশে এখন রিজার্ভের পরিমাণ অনেক বেশি এবং এই রিজার্ভ দিয়ে মাননীয় সভাপতি আমরা শিল্প খাতে এবং প্রযুক্তি খাতে, কৃষি খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। এটি সম্ভব হয়েছে মাননীয় সভাপতি, আমরা কিন্তু লুটেরা অর্থনীতিতে বিশ্বাসী নই, আমরা বন্টন নীতিতে বিশ্বাসী। বাংলাদেশ থেকে আজকে যদি মাননীয় সভাপতি একটি শিশু জন্মগ্রহণ করে, বাংলাদেশ সরকার তার সুনিশ্চিত শিক্ষার পরিবেশটি সৃষ্টি করবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে কিনা এবং এই উদ্যোগটি মধ্যপ্রাচ্যের কোনো দেশের চেয়ে এগিয়ে আছে কিনা, অথবা আফ্রিকার যে দেশটিতে একটি সন্তান অভুক্ত অপুষ্টিতে বেড়ে উঠছে তার চেয়ে বেশি কিনা। মাননীয় সভাপতি, এই হচ্ছে আমাদের মডেল। যখন আমরা আফ্রিকান দেশের সঙ্গে, দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের একটি অবস্থান তুলে ধরবো, তখন দেখবো যে বাংলাদেশের মাননীয় সভাপতি বন্টন প্রণালীটি অনেক এগিয়ে। তাই মাননীয় সভাপতি, আমরা যদি বিতর্কের একটি সারমর্ম তুলে ধরি, বিতর্কের সারমর্মটি হচ্ছে মাননীয় সভাপতি, আমাদের একটি সমতা ভিত্তিক উন্নয়নের বাংলাদেশ চাই এবং এই বাংলাদেশের যে উন্নয়নের মডেলটি, সেটি মাননীয় সভাপতি কোনো পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশকে অবলম্বন করে নয় কিংবা অনুসরণ করে নয়। এই সুষম বন্টন প্রণালীটি নিশ্চিত হবে একটি ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে, যেটি মাননীয় সভাপতি ইতোমধ্যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো উদাহরণস্বরূপ হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে, শুধুমাত্র প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশ মাননীয় সভাপতি অকুপাই ওয়াল স্ট্রিট অথবা 99% মুভমেন্ট কিংবা মাননীয় সভাপতি ফ্রান্সের অতি সাম্প্রতিক ঘটে যাওয়া ইয়েলো ফেস্ট আন্দোলনের মতো কোনো দৃষ্টান্ত স্থাপন করবার মতো কোনো অর্থনৈতিক নীতি প্রণয়ন করবে না, যেটি মাননীয় সভাপতি সম্পদের সুষম বন্টন প্রণালীর মধ্য দিয়ে জনকল্যাণ সুনিশ্চিত করে না। তাই মাননীয় সভাপতি, এই বিতর্কের বিষয়টি আমাদের পক্ষে যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে শেষ দলনেতা অগ্নিবীণা হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিরোজ আহমেদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। মাননীয় সভাপতি, প্রথম বক্তার বক্তব্যের দিকে তাকাই। প্রথম বক্তা বললেন যে আমাদের দেশে চরম বৈষম্য বিরাজ করছে এবং বৈষম্যে আমরা প্রথম। এবং তৃতীয় বক্তা এসে বললেন যে আমাদের দেশে সুষম বন্টনটি হচ্ছে, কৃষিখাতে সুষম বন্টনটি হচ্ছে, অন্যান্য খাতেও সুষম বন্টনটি হচ্ছে। তাহলে তাদের কথার মধ্যে কোনো মিল আজকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না এই বিতর্কে। অর্থাৎ তারা একদিকে বলছে সুষম বন্টনটি হচ্ছে না, অন্যদিকে বলছে সুষম বন্টনটি হচ্ছে। আসলে তারা কোন জায়গায় দাঁড়িয়ে বিতর্কটি করছে, এটি এখনো পর্যন্ত দোয়াশের মধ্যে আছে। আমি যদি দ্বিতীয় বক্তার দিকে আসি, দ্বিতীয় বক্তা কতগুলো নতুবা, হয়তো, যদি, এই ধরনের কথাগুলো বলে তার বিতর্কটি চালিয়ে গেছেন এবং তিনিও প্রথম বক্তার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ একটি বক্তব্য দিতে পারেননি। তিনি বলেছেন, এক জায়গায় বলেছেন যে মধ্যপ্রাচ্যের উন্নয়নটি সম্ভব হচ্ছে না। আজকে তারা কোন জায়গায় দাঁড়িয়ে বিতর্কটি করছে? তারা কি উন্নয়নের জন্য বিতর্কটি করছে নাকি জনকল্যাণের জন্য বিতর্কটি করছে? আজকে তারা এটি দেখিয়ে যেতে পারেনি। আজকে বিতর্কের মূল বিষয় কিন্তু জনকল্যাণ, উন্নয়ন নয়। দ্বিতীয় বক্তার গেথার্থে আমি বলে দিচ্ছি। মাননীয় সভাপতি, আমি একটি উদাহরণের মধ্যে আসি। মাননীয় সভাপতি, ধরুন আপনি এক গ্লাস শরবত তৈরি করবেন, সেই গ্লাসটিতে যদি আপনি চিনি না ঢেলে সেটি যতই সুষমভাবে আপনি নাড়াচাড়া করুন না কেন, সেখানে কিন্তু আপনি মিষ্টতা পাবেন না। ঠিক তেমনি একটি দেশে আপনি যদি পর্যাপ্ত আপনার সম্পদ না থাকে, আপনার যদি উৎপাদনটি নিশ্চিত না থাকে, তাহলে সেই দেশে আপনি যতই সুষম বন্টনের কথা আওড়ান না কেন, সেইখানে জনকল্যাণটি কখনো নিশ্চিত হতে পারে না। মাননীয় সভাপতি, আজকে আসি। আজকে আমাদের দুটি জায়গা, একটি হচ্ছে পর্যাপ্ত উৎপাদন, অপরটি হচ্ছে সুষম বন্টন। আজকে কথাটি হচ্ছে কিভাবে আমি জনকল্যাণটি নিশ্চিত করবো, অর্থাৎ কোন জায়গাটি সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে আমি দুটি সমাজ ব্যবস্থার কথা চিন্তা করুন। একটি সমাজ ব্যবস্থায় যেখানে পর্যাপ্ত উৎপাদন নেই, এবং হচ্ছে যে সুষম বন্টনটি একদম নিশ্চিত, সেই সমাজ ব্যবস্থায় সবার চাহিদা মেটানো কি সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে সেখানে জনকল্যাণটি নিশ্চিত হওয়া সম্ভব না। অপরপক্ষে আমরা যদি আসি দ্বিতীয় সমাজ ব্যবস্থার কথায়, বা দ্বিতীয় একটি সমাজে যেখানে যদি পর্যাপ্ত উৎপাদনটি নিশ্চিত থাকে এবং সেখানে যদি সম্পদের প্রাচুর্য থাকে, তাহলে সেইখানে সুষম বন্টন যদি আমরা শতভাগ নিশ্চিত করতে নাও পারি, তাহলে কি সেখানে জনকল্যাণটি সম্ভব? হ্যাঁ মাননীয় সভাপতি, সেইখানে জনকল্যাণটি সম্ভব। কারণ আমরা একটি নীতির কথা বলে গেছি, সেটি হচ্ছে টিকেল ডাউন থিওরি। সেই টিকেল ডাউন থিওরির মাধ্যমে সেখানে যদি একটি সমাজে যদি সম্পদ থাকে, সেটি কোনো না কোনোভাবে সেই সমাজের লোক পেয়ে যাবে, অর্থাৎ তাদের জনকল্যাণটি নিশ্চিত হবে।
মাননীয় সভাপতি, গ্রামে একটি প্রবাদ রয়েছে যে ঠেলাঠেলির ঘর ক্ষুধা রক্ষা কর। অর্থাৎ আমার ঘরে যদি সম্পদই না থাকে তাহলে সেই সামান্য অল্প সম্পদ নিয়ে সেখানে শুধু টানাটানি হ্যাচড়াহেচড়ি হবে, সেখানে আমার জনকল্যাণটি নিশ্চিত হবে না। মাননীয় সভাপতি, ধরুন আমি একটি উদাহরণ দিয়ে যাই। মাননীয় সভাপতি, ধরুন আপনার কাছে 200 কোটি টাকা আছে, আপনি একটি জেলাতে সেটি সুষমভাবে বন্টন করে দিলেন, তাহলে কি হবে? 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য সেই এলাকার মানুষের কল্যাণটি নিশ্চিত হবে, কিন্তু সেটি দীর্ঘস্থায়ী হবে না। অপরপক্ষে যদি সেই টাকা দিয়ে আপনি যদি তাদেরকে উৎপাদন ব্যবস্থার সাথে নিয়ে আসতে পারেন, আপনি যদি তাদেরকে একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে দেন, অথবা কৃষিখাতের সাথে যদি আপনি তাদেরকে সংযুক্ত করে দিতে পারেন, তাহলে সেই যে কল্যাণটি সেটি দীর্ঘস্থায়ী হবে এবং জনকল্যাণটি দীর্ঘস্থায়ীভাবে নিশ্চিত হবে। অর্থাৎ আজকের বিতর্কের বিষয় কিন্তু জনকল্যাণ, শুধু জনকল্যাণ নয়, আজকের বিতর্কের বিষয় কিন্তু জনকল্যাণ নিশ্চিত হওয়া, অর্থাৎ এটি দীর্ঘস্থায়ী হওয়া। সম্মানিত সভাপতি, আমি আজকে দেখিয়ে যাব যদি একটি সমাজে যদি পর্যাপ্ত উৎপাদন থাকে তাহলে কি হবে। যদি একটি সমাজে পর্যাপ্ত উৎপাদন থাকে তাহলে বাজার স্থিতিশীল থাকবে, পণ্যের চাহিদা অনুযায়ী জনগণ পণ্যটি পাবে। মাননীয় সভাপতি, যদি আমরা চাহিদা এবং যোগানের থিওরিটা জানি, যে সমাজে যদি পণ্যের যোগানটা বেশি থাকে তাহলে দাম কম থাকে। অর্থাৎ একটি সমাজে যদি বা একটি রাষ্ট্রে যদি পর্যাপ্ত উৎপাদন থাকে তাহলে পণ্যটির দাম কম থাকবে, পণ্যটি সহজলভ্য হবে এবং বাজার স্থিতিশীল থাকবে, তাহলে জনকল্যাণটি নিশ্চিত হবে। এবং দ্বিতীয় কথায় যদি আসি, যদি আমরা পর্যাপ্ত উৎপাদন করতে পারি তাহলে এই পণ্যটি কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, যেটি আমার পূর্ববর্তী বক্তারা এসে বলে গেছেন, এবং সেই বিদেশে রপ্তানি টাকা দিয়ে কিন্তু আমি জনকল্যাণটি নিশ্চিত করতে পারবো। পদ্মা সেতুর কথা বলে গেছেন আমার দলের বক্তারা। মাননীয় সভাপতি, আমি আজকে আসি আজকের বিতর্কের মূল জায়গাটি। তারা একটি ব্যবস্থার কথা বলছে এবং আমরা একটি ব্যবস্থার কথা বলছি। আমরা যে ব্যবস্থাটির কথা বলছি সেটি অত্যন্ত বাস্তবসম্মত একটি ব্যবস্থার কথা বলছি, যেই ব্যবস্থাপনায় আমরা দেখে গেছি কিভাবে আমরা উৎপাদনটি নিশ্চিত করব এবং কিভাবে উৎপাদনটি নিশ্চিতের মাধ্যমে জনকল্যাণটি নিশ্চিত হচ্ছে। অপরদিকে তারা একটি কল্পনাপ্রসূত একটি সমাজের কথা বলে গেছেন। তারা এখনো পর্যন্ত বলে যাননি সেই বন্টন ব্যবস্থাটি কিভাবে নিশ্চিত হবে, সেই বন্টন ব্যবস্থাটি কে নিশ্চিত করবে এবং কোন প্রক্রিয়া নিশ্চিত হবে, নাকি আলাদিনের দৈত্য এসে সেই বন্টন ব্যবস্থাটি নিশ্চিত করে দিয়ে যাবে। অর্থাৎ তাদের বক্তার মতে এই যে বৈষম্যমূলক সমাজ, আজকের যে বৈষম্যমূলক সমাজ, প্রথম বক্তা যে বলে গেলেন বৈষম্যমূলক সমাজ এবং হচ্ছে সিন্ডিকেট ব্যবসা, মধ্যস্বত্বভোগীদের যে ব্যবসা, সেই ব্যবসায়ের সমাজে আপনি কিভাবে বন্টন ব্যবস্থাটি নিশ্চিত করবেন সেটি কিন্তু তারা আজকে বলে যায়নি। এবং সেই বন্টন ব্যবস্থাটির মনিটরিং কে করবে সেটিও কিন্তু বলে যায়নি। মাননীয় সভাপতি, আমি প্রথমেই শুনলাম আজকে আমাদের একজন বিচারক তিনি বিজয় 71 হলের মডারেটর ছিলেন। মাননীয় সভাপতি, আমি যদি আজকে এর কথা এসে আবাসন ব্যবস্থার কথা আসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাচ্যের অক্সফোর্ড থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলির বাসের অবস্থা আপনি দেখুন, বানর ঝুলার মতো করে যেতে হয়। আপনি আবাসন অবস্থা দেখুন, সেইখানে আবাসন ব্যবস্থায় একটি রুমে 300 লোক পর্যন্ত থাকতে হয়। এই যখন আবাসন ব্যবস্থা, সেখানে আপনি নতুন আবাসন ব্যবস্থা সৃষ্টি না করে কিভাবে ওই আবাসন ব্যবস্থাকে কেন্দ্র করে আপনি জনকল্যাণটি নিশ্চিত করবেন, সেটি আজকে প্রশ্ন রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সভাপতি। এবার যুক্তি খণ্ডনের পালা। এ পর্বে 2 মিনিট করে সময় পাবে দলনেতা দুজনেই। প্রথমে আমি আহ্বান করব পক্ষ দলের দলনেতা রক্তিম কুমার মিলন। মাননীয় সভাপতি, জনকল্যাণ এবং উন্নয়ন সমার্থক শব্দ না হলে কোনোটি একে অপরের সঙ্গে পরিপূরকভাবে চলতে পারে না এবং দেশ এগিয়ে যেতে পারে না। বিপক্ষ দল এই জায়গাটিতে আমাদের বক্তব্য ধরতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। মাননীয় সভাপতি, ট্রিকল ডাউন অর্থনীতি বা চুইয়ে পড়া অর্থনীতির মাধ্যমে কোনো দেশের উন্নয়ন আজ পর্যন্ত সম্ভব হয়েছে এটি তাদের বক্তব্যে পরিষ্কার নয়। সভাপতি, এখন প্রশ্ন হচ্ছে Amazon.com কতটুকু অর্থ দরিদ্রের কল্যাণের জন্য ব্যয় করে, অথবা মাননীয় সভাপতি মাইক্রোসফট কত কোটি টাকা জনগণের কল্যাণের জন্য ব্যয়িত অর্থ এত কম অর্থ দিয়ে বা থিওরি দিয়ে জনকল্যাণ কোনোভাবেই সুনিশ্চিত করা সম্ভব নয়। মাননীয় সভাপতি, তারা বলেছে রপ্তানি করবে। যদি মাননীয় সভাপতি একটি দেশ অধিক রপ্তানিমুখী হয়ে যায় তাহলে সেই দেশের মুদ্রাস্ফীতি কিন্তু বেড়ে যাবে। মাননীয় সভাপতি, তারা 76-এর দুর্ভিক্ষের কথা বলেছে, তারা অনেক দুর্ভিক্ষের কথা বলেছে। 76-এর দুর্ভিক্ষ বা 43-এর দুর্ভিক্ষ, অথবা মাননীয় সভাপতি 70-এর দুর্ভিক্ষের কথা যদি বলি, এই দুর্ভিক্ষগুলো কিন্তু মাননীয় সভাপতি উৎপাদন সংকটের কারণে হয়নি, অথবা মাননীয় সভাপতি বন্টন নীতি প্রণালী সুষমভাবে বন্টিত হবার কারণে নয়, এগুলো ছিল আরোপিত সংকট। মাননীয় সভাপতি, যখন আমার দেশে কৃষি চাষের পরিবর্তে নীল চাষ হয় তখন আমাদের দেশে বা যে কোনো দেশে দুর্ভিক্ষ হতে বাধ্য। মাননীয় সভাপতি, এরপরের অবস্থাটি বাংলার চিন্তা করুন। বাংলায় মাননীয় সভাপতি 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। মাননীয় সভাপতি, সেই সময় কিন্তু দুর্ভিক্ষ হয়নি। 1 টাকায় 8 মণ চাল পাওয়া
পরে বাংলার মানুষের অবস্থা কি রকম হবে এটি নির্ভর করে সেই দেশের বন্টন প্রণালীটি কতটুকু সুষমভাবে বন্টিত হচ্ছে, অথবা সেই দেশের প্রশাসক, সেই দেশের রাষ্ট্রযন্ত্র তার জনকল্যাণ নিশ্চিত করবার জন্য রাষ্ট্রটিকে কতটুকু জনবান্ধব বা জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলছেন। মাননীয় সভাপতি তারা অধিক উৎপাদনের কথা বলেছেন। মাননীয় সভাপতি গ্রিস কিন্তু অধিক উৎপাদন করেও তাদের দেশের জনগণের কল্যাণ সাধন করতে পারেনি। মাননীয় সভাপতি তাই তাদের বক্তব্য সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। মাননীয় সভাপতি আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ। এবারে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করব ফিরোজ আহমেদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার যুক্তি খণ্ডন পর্বের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমরা একটি বার্ডেন অফ প্রুফ তাদের কাছে রেখে গেছিলাম যে আপনারা এমন একটি দেশের কথা বলুন বা এমন একটি সমাজের কথা বলুন যেখানে পর্যাপ্ত উৎপাদন ব্যতীত বা সম্পদের প্রাচুর্যতা ব্যতীত জনকল্যাণটি নিশ্চিত হয়েছে সুষম বন্টনের মাধ্যমে। সেরকম একটি উদাহরণ তারা দেখিয়ে যেতে পারেনি। সম্মানিত সভাপতি, আমি যুক্তি খণ্ডন পর্বে চলে আসি। সম্মানিত সভাপতি, আমরা একটি সমীকরণে দেখেছি যে আমাদের দেশে প্রতিদিন 120 মিলিলিটার দুধের প্রয়োজন একজন মানুষের, এবং হচ্ছে 220 গ্রাম মাংসের প্রয়োজন। সেইখানে আপনি পাচ্ছেন হচ্ছে 55 মিলিলিটার দুধ এবং হচ্ছে 45 মিলিগ্রাম মাংস। এখন কথা হচ্ছে সেই পরিমাণ মাংস আপনি উৎপাদন না করে কিভাবে তাদের সেই চাহিদাটা পূরণ করুন এবং সেই চাহিদা তার জনকল্যাণ নিশ্চিত হবে। মানে বেসরকারি হবে, কিন্তু তাদের একজন বক্তব্যেও সেই কিভাবে তারা বেসরকারীকরণ রোধ করবে এবং এই 17 কোটি মানুষের দেশে বেসরকারীকরণ রোধ করে কিভাবে তারা জনকল্যাণটি নিশ্চিত করবে সেটা তারা এখনো দেখিয়ে যায়নি। এবং তারা বিকেন্দ্রীকরণের কথা বলছে এবং বিকেন্দ্রীকরণের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু তারা আজকে দেখিয়ে যায়নি। এবং দ্বিতীয় বক্তার কাছে আসি। দ্বিতীয় বক্তা আবার নতুন একটি বিষয় নিয়ে আসলেন। নতুন কি বিষয়টি নিয়ে আসলেন? তারা নাকি সুষম বন্টনের মাধ্যমে নাকি উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করবেন। অর্থাৎ তারা কিন্তু আমাদের ব্যবস্থাতে আসছেন, অর্থাৎ তারাও কিন্তু উৎপাদন ব্যবস্থাকে মেনে নিয়েছেন যে উৎপাদন ব্যবস্থার মাধ্যমে তাহলে জনকল্যাণটি নিশ্চিত হবে। মাননীয় সভাপতি, তিনি হচ্ছে যদি নয়তো হয়তো এই ধরনের কথার মধ্যে তার বক্তব্যটি চালিয়ে গেছেন। অপরদিকে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডেও দেখিয়ে গেছি এবং হচ্ছে আমরা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডেও দেখিয়ে গেছি, যোগান চাহিদার থিওরির মাধ্যমে এবং ট্রিকল ডাউন থিওরির মাধ্যমে আমরা দেখিয়ে গেছি কিভাবে জনকল্যাণ নিশ্চিত হচ্ছে। এবং হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে গেছি আমাদের যে আজকের অর্থনীতি, আমাদের যে আজকে সমাজ ব্যবস্থা, সেইখানে আমাদের পূর্বের ইতিহাস আছে যে আমরা কিভাবে জনকল্যাণটি নিশ্চিত করেছি। আমাদের 31 ভাগ ছিল দারিদ্র্য এবং হচ্ছে উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করে আমি সেটিকে 24 ভাগে নামিয়ে এনেছি, সেটি আমি বলেছি। এবং হচ্ছে আমরা সেই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটি দেখিয়ে গেছি এবং প্র্যাকটিক্যাল ব্যাকগ্রাউন্ডটি দেখিয়েছি। অপরদিকে তারা একটি কাল্পনিক রাজ্যে বসবাস করে তাদের বক্তব্যটি দিয়ে গেছে। আমি শেষে বলতে চাই, প্লেটোনিক সমাজ ব্যবস্থা বা প্লেটোনিক লাভ কথাটা শুনলে আমাদের বিষয়টি খুঁজে পাওয়া চাই মাধ্যমে জনগণের নিশ্চিত। আমরা তখন বিপক্ষে বক্তব্য শুনলাম, উপস্থাপন করেছেন এবং মডেলগুলো নিয়ে এসছেন। এখানে 3টে জিনিস আছে: পর্যাপ্ত উৎপাদন, সুষম বন্টন এবং এই 3টে বন্টন হবে। তারপর এটা যে অর্থ ব্যবস্থা কমান্ডিং নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা, কিন্তু পুঁজিবাদী জনকল্যাণটা হচ্ছে কমান্ড ইকোনমি। উৎপাদনটা প্রফিট মোটিভ থেকে সবারই উদ্দেশ্য থাকে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা, কল্যাণ এখানে স্থান নাই। অপরপক্ষে জনকল্যাণ যেখানে করতে হয় সেখানে কিন্তু পর্যাপ্ত উৎপাদনের দরকার। আসলে বিতর্ক হয়, একটা সত্যের চূড়ান্ত সত্যে উপনীত হওয়া যায় না, আসলে পক্ষে বিপক্ষে যুক্তি দিতে হয়। আমাদের হাতে ফলাফল এসে গেছে। আমি ফলাফল ঘোষণার আগে দুই দলকেই আমি অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি তাদের সুন্দর এবং গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। অগ্নিবীণা হল, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
এবং বিজয়ী দলের নম্বরটা বলি, বিজয়ী দল হচ্ছে 66.17 এবং বিজিত দল তারা খুব কাছাকাছি দেখছি, বিজয়ী দলের নম্বর হচ্ছে 65.84, খুবই কাছাকাছি। আজকে শ্রেষ্ঠ বিতার্কিক রক্তিম কুমার মিলন, বঙ্গবন্ধু হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আমি বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি এবং বিজিত দলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে 23তম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।